রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আমি একজন ট্রেড ইনস্ট্রাক্টর এসএসসি ভোকেশনাল শাখা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিরুল ফর্ম পূরণ সম্পর্কে আপনাদের পাঠানো 20টি প্রশ্ন ও তার সহজ উত্তর। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথম প্রশ্নটি হলো যে বিরুল ফর্ম পূরণে নিকট আত্মীয় দুইজনের নাম দিতে বলেছে, এদের সম্পর্কে বলুন। অর্থাৎ আপনার ভাই বা আপনার বোন কিংবা বাবা মা ব্যতীত আপনি যে কোনো দুইজন ব্যক্তি, চাচাতো মামাতো খালাতো ফুফাতো যে কোনো দুইজন ব্যক্তির নাম দেবেন এবং তাদের ফোন নম্বরটা যেন সচল থাকে এবং আপনার সম্বন্ধে যেন পুলিশ ভেরিফিকেশনে পজিটিভ মন্তব্য করে এরকম ব্যক্তি দিবেন। এরকম দুজন ব্যক্তির নাম ওইখানে দিয়ে দিবেন, পদবী সহ উল্লেখ করে, সমস্যা নেই। যেমন আপনি কোনো সহকারী শিক্ষকের নাম দিতে পারেন, প্রাইমারি স্কুলের কোনো শিক্ষকের নাম দিতে পারেন, কিংবা আপনার কোনো কৃষক ভাইয়ের নাম দিতে পারেন। যে কোনো দুইজন ব্যক্তির নাম দেবেন এবং ফোন নম্বরটা যেন সচল থাকে এবং আপনাকে যেন খুব ভালোভাবে চিনে। এই হলো নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন হলো বিরুল ফর্মে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা সম্পর্কে বলুন। অনেক ভাই বলেছেন যে আমরা দীর্ঘ 10 বছর ঢাকাতে অবস্থান করেছি, ঢাকায় এক ধরনের স্থায়ী, কিন্তু আসলে আমার মূল স্থায়ী হলো গ্রামে। তো আমি সেই ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা দুইটি ঢাকা দেব। সেক্ষেত্রে যদি আপনি স্থায়ী এবং অস্থায়ী বিষয়টা নয়, যদি স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা দুইটি আপনি ঢাকা দেন তাহলে কোনো সমস্যা নেই। তবে একটু সমস্যা হলো, সেটা হলো যদি আপনি স্থায়ী ঠিকানা দেন তাহলে সেইখানকার স্থান থেকে আপনাকে নাগরিকত্ব সনদ, আপনি অর্থাৎ এই স্থানে যে জন্মগ্রহণ করেছেন বা এই অঞ্চলের যে নাগরিক, ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে নাগরিকত্ব সনদ যেখান থেকে নিতে পারবেন, সেটা স্থানীয় আর অস্থানীয় ঠিকানাটা আপনি যে কোনো স্থানে দিতে পারেন 2-4 বছর যেখানে অবস্থান করছেন সেইখানে। তবে স্থায়ী ঠিকানায় কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনের ইনফরমেশন জানার জন্য পুলিশের পক্ষ থেকে দুইজন ব্যক্তি বা প্রতিনিধি আপনার বাসায় অবস্থান করবে বা যাবে। নাম্বার 3 বলছে বিরুল ফর্ম পূরণে মহিলারা, মানে যাদের স্বামী মারা গেছে, বিধবা আকারে রয়েছেন, বিরুল ফর্ম পূরণে মহিলারা তাদের বাপের বাড়ি ঠিকানা দিবে না স্বামীর বাড়ি ঠিকানা দেবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি বাপের বাড়ি ঠিকানা দেন তাহলে আপনার ওই যে বাপের বাড়ি ঠিকানা থেকে প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনার নাগরিকত্ব সনদটি পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে যদি তুলতে পারেন তাহলে আপনার বাবার বাড়ি ঠিকানায় দিবেন। আর যদি বলেন যে না ওইখান থেকে তুলতে পারবো না, আমার স্বামীর বাড়ি, ভোটার আইডি টাইডি সব চেঞ্জ করছে, এখান থেকেই নাগরিকত্ব হয়েছি, তো আমি এখানে এই পৌরসভা থেকে নাগরিকত্ব নিতে পারবো, তাহলে আপনি স্বামীর বাড়ির ঠিকানাটাই ব্যবহার করবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, অর্থাৎ বাপের বাড়িও দিতে পারেন, স্বামীর বাড়িও দিতে পারেন, এক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন কোনো সমস্যা হবে না। নাম্বার 4 নম্বর প্রশ্ন হলো স্বায়ত্তশাসিত আধা সরকারি, তারপরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা সরকারি, মানে স্বায়ত্তশাসিত আধা সরকারি রাষ্ট্রায়ত্ত এ ধরনের প্রতিষ্ঠান যেগুলোর সাথে সরকার সরাসরি জড়িত রয়েছে, এসব প্রতিষ্ঠানে চাকরি করলে তা উল্লেখ করতে হবে। জি, এই সকল প্রতিষ্ঠানে চাকরি করলে উল্লেখ করতে হবে। তবে যদি আপনি 1-2 বছরের জন্য যদি কোনো প্রজেক্টে চাকরি করেন তাহলে সেটা উল্লেখ করার কোনো দরকার নেই। তারপরে এখন আসে 5 নম্বরে, যে কোম্পানি চাকরি করি তা উল্লেখ করতে হবে। এক ভাই বলেছেন যে আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি দীর্ঘ 5 বছর যাবত, তো এটা কি উল্লেখ করতে হবে? এটা আপনার উল্লেখ করতে হবে না। যদি আপনি উল্লেখ করেন কোনো সমস্যা নেই, উল্লেখ যদি না করেন সমস্যা নেই। তবে স্বায়ত্তশাসিত আধা সরকারি, তারপর রাষ্ট্রায়ত্ত এই ধরনের প্রতিষ্ঠানে যদি আপনি স্থায়ী পদে চাকরি করেন তাহলে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। নাম্বার 6, স্থায়ী এবং অস্থায়ী দুই ঠিকানায় কি পুলিশ ভেরিফিকেশন হবে? জি না, শুধুমাত্র স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হবে। তবে স্থায়ী ঠিকানা সম্বন্ধে কোনো ভুল তথ্য বা কোনো ধরনের সমস্যা হলে তাহলে অস্থায়ী ঠিকানায় আপনার খোঁজখবর নেবে। তারপর হলো নাম্বার 7, বিরুল ফর্ম পূরণে ভুল হলে কি সুপারিশ বাতিল হবে? আমরা সূত্র গণবিজ্ঞপ্তিতে আমার নিজের আলোকে বলি যে সেই সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মে অনেকে ভুল করেছিল, তাদেরকে ভুল সংশোধনের জন্য পুনরায় সুযোগ দিয়েছিল। এনটিআরসি অফিসে গিয়ে কাগজপাতি জমা বা ঠিক দেওয়ার জন্য অনলাইন আবেদনে ঠিক করার জন্য তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, একবার না 2বার। কিন্তু এবার যে এনটিআরসির একটি নোটিশ দেখা যাচ্ছে যে এবার কিন্তু সেই সুযোগটি দেওয়া হবে না। অর্থাৎ বড় ধরনের ভুল হলে তাহলে আপনার নিয়োগ সুপারিশ কিন্তু বাতিল বলে গণ্য হতে পারে। তো এই বিরুল ফর্ম পূরণে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। নাম্বার 8, চৌত্র গণবিজ্ঞপ্তি আলোকে বিরুল ফর্ম পূরণে আপনি কিভাবে পূরণ করেছেন?
চৌদ্দ গণবিজ্ঞপ্তি হলে আমি যখন বিরুল ফর্ম পূরণ করি তখন আমি আমার নিজ উপজেলায় সবচেয়ে দক্ষ, যিনি গতবার মানে এনটিআরসি এবং প্রাইমারি সহ সকল সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সকল চাকরি অনলাইন আবেদন করে এবং দীর্ঘদিন উনি দোকান পরিচালনা করছে, এই ধরনের ব্যক্তির কাছে গিয়ে আপনি আবেদন করবেন। জানে আপনি অনলাইন আবেদন করলে আরেকজন ব্যক্তিও জিজ্ঞাসা করবেন যে এখান থেকে আরও অনলাইন আবেদন করেছে কিনা। তারা বলবে যে দেখেন স্যার, আমার এই কম্পিউটারে 2 জন 4 জন 5 জন অনলাইন আবেদন করেছে, বিরুল ফর্ম পূরণ করছে, এই যে এনটিআরসি আবেদন করছে, এনটিআরসি ফটোকপি নিয়েছে, বা এই ধরনের একজন দক্ষ ব্যক্তি যারা আগে আবেদন করেছে তাদের কাছে যাবেন। আমিও ঠিক সেইভাবে পূরণ করেছি এবং আমি আমার নিজের নাম, বাবার নাম, বাবার পেশা, পিতার পেশা, তারপরে ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং, অর্থাৎ আপনি যে পদ, যেমন সহকারী শিক্ষক বাংলা, আপনি সহকারী শিক্ষক বাংলাটাই দিবেন। এইভাবে আমি সুন্দরভাবে মোবাইল নাম্বারটা দিয়েছি। তারপরে আপনার এই কোনো ধরনের মামলা ঠামলা আছে কিনা সেইগুলো সম্বন্ধে সঠিক তথ্য দিয়েছি এবং স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা আমার একই ছিল, সেক্ষেত্রে একই দিয়েছি। আমি ওখানে চাকরি করলেও দিইনি, তো একই দিয়েছি। আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছে। তো এইভাবে আমি সুন্দর করে আমি চৌদ্দ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা বিরুল ফর্ম পূরণ করেছি। নাম্বার 9, মোবাইলে কি বিরুল ফর্ম পূরণ করা ঠিক হবে? জি না, মোবাইলে বিরুল ফর্ম পূরণ করা কোনো মতেই ঠিক হবে না। নাম্বার 10, প্রশ্ন নাম্বার 10 বলছে মোবাইলে বিরুল ফর্মের SMS না আসলে, অর্থাৎ আপনি প্রাথমিক সুপারিশ পেয়েছেন কিন্তু মোবাইলে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে বিরুল ফর্ম পূরণের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড নাম্বারটি আসে নাই, তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার একটি করণীয় যে আপনি যে নাম্বারটি পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন করছেন সেই নম্বরটি সচল আছে কিনা সেটি দেখে নেবেন। এবং কি আপনার অনেক সময় রয়েছে অনেকের মোবাইলে আজে বাজে মেসেজ, অর্থাৎ এই 10 মিনিট 10 টাকা তুললে 20 মিনিট পাবেন, এই ধরনের মেসেজ এসে প্রায় 150-এর উপরে মেসেজ আসলে পরে ওই মেসেজ নতুন করে আর কোনো মেসেজ আসে না। তো এই ধরনের যাদের সমস্যা রয়েছে তারা পুরানো মেসেজগুলো ডিলিট করেন, তাহলে হয়তো নতুন করে মেসেজ আপনি পাবেন। আর যদি তারপরেও 1-2 দিনের মধ্যে না পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি এনটিআরসি অফিসে গিয়ে আপনার প্রাথমিক সুপারিশের কাগজটি নিয়ে একটি লিখিত অভিযোগ দিলে আপনাকে নতুন করে আপনার মোবাইলে কিংবা আপনাকে ওইখান থেকে বিরুল ফর্ম পূরণে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। কিন্তু এটা নির্দিষ্ট সময় থাকতে অবশ্যই যাবেন। আর এনটিআরসির অফিস সকাল 10টা থেকে শুরু করে বিকাল দুপুর 2টার মধ্যে সকল ধরনের সেবা কার্যক্রম শেষ করে এর আগে গিয়ে অবশ্যই পৌঁছিবেন, অর্থাৎ জোহর নামাজের আগে গিয়ে সকল কার্যক্রম সম্পূর্ণ করিবেন। নাম্বার 11, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অ্যানালগ ভোটার আইডি কার্ড দিয়েছিলাম। এখন যেহেতু পুলিশ ভেরিফিকেশনের আগে আমার ডিজিটাল বা স্মার্ট কার্ড আইডি কার্ড রয়েছে, নাম্বারটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে যদি আমি নতুন স্মার্ট কার্ড নাম্বার দিই সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড জনিত সমস্যায় আমাকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বাতিল হবে না, এই ক্ষেত্রে বাতিল হবে না, আপনি নতুন স্মার্ট কার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। নাম্বার 12, বিরুল ফর্ম পূরণে এনটিআরসির সর্বশেষ নীতিমালা কি? বিরুল ফর্ম পূরণে এনটিআরসির সর্বশেষ নীতিমালা হলো যে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, সকল তথ্য সঠিক দিতে হবে, কোনো ভুল তথ্য দিলে তারা চূড়ান্ত সুপারিশের পরেও আপনার সুপারিশ বাতিল করে দিতে পারবে। এবং কি বিরুল ফর্ম পূরণে যদি আপনি কোনো ধরনের অবহেলা করেন সেক্ষেত্রে আপনার জন্য কোনো ধরনের মানে আপিল করার সুযোগ এনটিআরসিতে নাই। তাই খুবই সাবধানতার সহিত এনটিআরসি বিরুল ফর্ম পূরণের জন্য আপনাদেরকে অনুরোধ করেছে, যেটা আমরা ডেইলি ক্যাম্পাস সহ বেশ কিছু নিউজ পত্রিকায় আমরা বিষয়টি দেখলাম। তো সম্মানিত ভিউয়ার্স, এই হলো আমাদের বিরুল ফর্ম পূরণের পর্ব নম্বর 1। তো আমরা এখন এরপরে পর্ব নম্বর 2-এ অতিক্রম করব। আপাতত পর্ব নম্বর 1 এই পর্যন্তই শেষ। ধন্যবাদ সবাইকে।